আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। সফলভাবে প্রথম মিশন সম্পন্ন করল ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ইরান নিজস্ব যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়ে চমকে দিল যুক্তরাষ্ট্রকে। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। ইরানের হাতে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড, এক পদক্ষেপেই নামতে পারে ধস। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল, মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ। ইসরায়েলি মডেলে কাশ্মীর চালাচ্ছে মোদির ভারত, আল জাজিরার প্রতিবেদন। ইরানে হামলায় সিদ্ধান্তহীন ট্রাম্পের সেনাপ্রধান থেকে পররাষ্ট্রমন্ত্রী সবাই, পরিণতি নিয়ে শঙ্কা। ভারতে মসজিদে তালা, বাইরে নামাজ পড়ায় 13 শিক্ষার্থীকে নোটিশ, বন্ড সই। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সফলভাবে প্রথম মিশন সম্পন্ন করল ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে নিজস্ব যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে চমকে দিল ইরান। 57 দিনের সমুদ্র অভিযান শেষে দেশে ফিরেছে ইরানের নিজস্ব নির্মিত বহুমুখী নৌযুদ্ধজাহাজ শাহেদ মাকদাভিকে স্বাগত জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুসারে অবিচল সংকল্পের সাথে আন্তর্জাতিক জলসীমায় উপস্থিত হতে প্রস্তুত রয়েছে তারা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনী পরিচালিত দেশীয় প্রযুক্তিতে নির্মিত মহাসাগরগামী যুদ্ধজাহাজ শহীদ মাহদাভি প্রথমে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মিশন সফলভাবে সম্পন্ন করে ইরানের আঞ্চলিক জলসীমায় ফিরে এসেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের আধার সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। 57 দিনেরও বেশি সময় ধরে চলা এই সমুদ্র যাত্রা শেষে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি। স্বাগত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের মহাসাগরগুলোতে উপস্থিত থাকতে প্রস্তুত। আইআরজিসি নৌবাহিনীর এই বহুমুখী যুদ্ধজাহাজটি দক্ষিণ আফ্রিকার উপকূলে অনুষ্ঠিত ব্রিক্স জোটে দেশগুলোর যৌথ নৌ মহড়ায় অংশ নেয়। এই অংশগ্রহণকে আঞ্চলিক গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে ইরানের নৌ উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রেস টিভির তথ্যানুযায়ী প্রায় অর্ধেক পৃথিবী জুড়ে বিস্তৃত এই দীর্ঘমেয়াদী মিশনের অংশ নিয়ে শহীদ মাহদাভি আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে সমুদ্রে পাঠানো 8ম যুদ্ধজাহাজ হিসেবে জায়গা করে নিল। জাহাজটি ইরানের 100তম নৌবহরের অংশ হিসেবে প্রায় 10,700 নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় 18,000 কিলোমিটার পথ পাড়ি দেয়। এই নৌবহরে ইরানি সেনাবাহিনীর শহীদ নাকদি ডেস্ট্রয়ার এবং মাকরান ফরওয়ার্ড বেস জাহাজ অন্তর্ভুক্ত। মিশনটির মধ্য দিয়ে আইআরজিসি নৌবাহিনী প্রথমবারের মতো দক্ষিণ গোলার্ধে এবং একই সাথে আটলান্টিক মহাসাগরে নৌ অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করল। 2100 টন ওজনের এই যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য 240 মিটার এবং প্রস্থ 27 মিটার। এটি 2023 সালের মার্চ মাসে আইআরজিসি নৌবহরে যুক্ত হয়। জাহাজটি একটি ভাসমান নৌঘাঁটি হিসেবেও কাজ করতে সক্ষম। শহীদ মাহদাভিতে রয়েছে প্রায় 1000 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। পাশাপাশি এটি বিপুল সংখ্যক নজরদারি ও আঘাত হানতে সক্ষম ড্রোন বহন করতে পারে। যুদ্ধজাহাজটিতে ত্রিমাত্রিক ফেজড অ্যারো রাডার, সমুদ্র থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, উন্নত ইলেকট্রনিক যুদ্ধের জন্য আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা সংযুক্ত। এছাড়া এই মহাসাগরগামী যুদ্ধজাহাজটি বিভিন্ন ধরনের আক্রমণাত্মক হেলিকপ্টার, যুদ্ধ ড্রোন এবং দ্রুতগতির আক্রমণকারী নৌযান বহনে সক্ষম, সূত্র জানায় মেহের নিউজ। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। এই চুক্তির সাথে সংশ্লিষ্ট 6 জন জানিয়েছেন এই তথ্য। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইরানের উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করার সময়ই ইরান এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনটিতে বলা হয়েছে, চীনে তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে, যদিও সরবরাহের তারিখ এখনো নির্ধারিত হয়নি। প্রায় 290 কিলোমিটার দূরপাল্লার এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উড়োজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার জন্য তৈরি করা। অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এগুলো মোতায়েন করা হলে ইরানের আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জন্য বড় হুমকি তৈরি করবে। অন্তত 2 বছর আগে শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার আলোচনা গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর দ্রুত গতি পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে গত গ্রীষ্মে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তারা চীন সফর করেন। নিরাপত্তা সূত্রে 2 জন জানিয়েছেন, ইরান উপপ্রতিরক্ষা মন্ত্রী মাসুদ ওরাউই এই সফরের অংশ নিয়েছিলেন, যার তথ্য আগে প্রকাশিত হয়নি।
ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিত্রিনোয়েক্স বলেছেন, ইরান যদি জাহাজে হামলার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করে তাহলে এটি পুরো পরিস্থিতি বদলে দেবে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন। চুক্তিতে কতগুলো ক্ষেপণাস্ত্র থাকবে, ইরান কত অর্থ পরিশোধে রাজি হয়েছে, কিংবা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চীন শেষ পর্যন্ত চুক্তিটি কার্যকর করবে কিনা এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র, এর মধ্যে বাড়তে থাকা উত্তেজনাকে ঘিরে। এর কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, তেহরানের একটি কৌশলগত পদক্ষেপই বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের ধাক্কায় ফেলতে পারে। মাত্র 33 কিলোমিটার চওড়া এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়। 2024 সালের গড় হিসাবে দিনে প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ অতিক্রম করেছে। উপসাগরীয় অঞ্চলের সৌদি আরব, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান রপ্তানিকারক দেশগুলোর জ্বালানি এই রুট দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছেছে। বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশীয় অর্থনীতির জন্য এটি জ্বালানির প্রধান সরবরাহ পথ। কৌশলগতভাবে প্রণালীর শিপিং লেন ইরান ও ওমানের জলসীমার মধ্যে পড়ায় তেহরান ভৌগোলিক সুবিধা ভোগ করে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি নৌমাইন, ড্রোন বা দ্রুতগামী নৌযান ব্যবহার করে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় তাহলে বিকল্প রুট দিয়ে পুরো সরবরাহ নিশ্চিত করা কঠিন হবে। ইতোমধ্যে উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে নৌ উপস্থিতি বাড়িয়েছে, যা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে। আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক সতর্ক করেছে, প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। জ্বালানির মূল্য বৃদ্ধি সরাসরি পরিবহন খরচ বাড়াবে, উৎপাদন ব্যয় বৃদ্ধি করবে এবং বিশ্বব্যাপী নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি করবে। এর প্রভাব পড়বে খাদ্যপণ্য থেকে শুরু করে শিল্প কারখানার কাঁচামাল পর্যন্ত নানা খাতে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনীতি এখন উচ্চ সুদহার, ঋণ চাপ ও ধীর প্রবৃদ্ধির চ্যালেঞ্জে। এমন পরিস্থিতিতে জ্বালানি বাজারে বড় ধাক্কা এলে তা বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমদানি নির্ভর দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়বে, মুদ্রার অবমূল্যায়ন ত্বরান্বিত হতে পারে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ক। দেশটির সাথে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সম্পর্ক কিন্তু বেশ উষ্ণ। তবে রিসেপ তাইপ এরদোয়ান নেতৃত্বাধীন দেশটিকে হুমকি মনে করছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানকে ইহুদিবাদী ভূখণ্ডটি যতটা না ঝুঁকিপূর্ণ মনে করে তার চেয়েও বেশি উদ্বিগ্ন আঙ্কারাকে নিয়ে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি সম্প্রতি বলেছেন, কাতারের সমর্থনে তুরস্ক ইরানকে হটিয়ে ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। তার এই কথা কেবল অন্য কোনো শত্রু সম্পর্কে সাধারণ কোনো সতর্কবার্তা নয়, বরং তার এই মন্তব্য একটি গভীর উদ্বেগের প্রতিফলন। ইসরায়েল হয়তো এমন একজন শক্তিশালী ও সমৃদ্ধ প্রতিপক্ষের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতের যুগে প্রবেশ করতে যাচ্ছে, যার একটি ঐতিহাসিক তাৎপর্যও আছে। কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মূলে ছিল ইরান এবং তার শিয়া অক্ষ, যার মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত যুদ্ধ। কিন্তু বেনেটের কথাগুলো একটি নতুন অক্ষের ইঙ্গিত দিয়েছে। তুরস্ক, যা ন্যাটো সদস্য এবং যার আছে এক সমৃদ্ধ অর্থনীতি এবং বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা, আঙ্কারা একটি সুন্নি অক্ষ তৈরি করেছে, যা ইরানের শিয়া অক্ষের চেয়েও শক্তিশালী হতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে তুর্কি বিশেষজ্ঞ মেলিহা আল-তুনিসিক বলেছেন, এরদোয়ান একজন বিচক্ষণ অভিনেতা, যিনি বোঝেন কিভাবে আদর্শকে শক্তিতে রূপান্তর করতে হয়। ইরানের বিপরীতে তুরস্ক বাস্তববাদ বা প্র্যাগম্যাটিজমের সাথে আদর্শের সমন্বয় ঘটায়, যা দেশটিকে একই সাথে বিশ্বাসযোগ্য এবং অভাবনীয় করে তোলে। ইসরায়েলি কৌশলবিদদের দৃষ্টিতে এই হুমকি কেবল তুরস্ক নয়, বরং তুরস্ক এবং কাতার, এই দুই দেশের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুড দানবকে লালন পালন করার এবং শিয়াদের প্রতি ইরানের সমর্থনের মতো একই ধরনের আদর্শিক হুমকি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে তুরস্ক, কাতার ও তাদের পারমাণবিক শক্তিধর মিত্র পাকিস্তানকে নিয়ে গঠিত একটি নতুন শত্রু অক্ষ। 2019 সালের নভেম্বরে নিউ ইয়র্কে এক বেসরকারি অনুষ্ঠানে ভারত শাসিত কাশ্মীরে ইসরায়েলি মডেল প্রয়োগের আহ্বান জানানোর সময় ক্যামেরাবন্দী হয়েছিলেন ভারতের তৎকালীন কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী তার বক্তব্যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ডানপন্থী ইহুদি বসতি স্থাপনের উদাহরণ টেনে আনেন। জেনারেল সন্দীপ উল্লেখ করেন, 1989 সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরুর পর যে কাশ্মীরি হিন্দুরা উপত্যকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তাদের পুনর্বাসনে ভারত সরকার একই পথ অনুসরণ করতে পারে।
তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে এটা হয়েছে, ইসরায়েলের জনগণ যদি পারে আমরাও পারবো। মোদী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সে সময় কাশ্মীর জুড়ে কঠোর সামরিক অবরোধ ও যোগাযোগ বিচ্ছিন্নতা চলছিল। এর কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকার অঞ্চলটির আধা স্বায়ত্তশাসিত মর্যাদা কেড়ে নেয়, হাজারো মানুষকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে কট্টর ভারতপন্থী নেতারাও ছিলেন। 6 বছর পরে সে চক্রবর্তীর কথার প্রতিধ্বনি আবারও স্পষ্ট। চলতি বছরের 25শে ফেব্রুয়ারি মোদীর দ্বিতীয় ইসরায়েল সফর সামনে রেখে দুই দেশ এখন শুধু বন্ধুত্ব, বাণিজ্য বা সামরিক সম্পর্কে নয়, অনেক পর্যবেক্ষকের মতে শাসন ব্যবস্থার নানা ক্ষেত্রেও একে অপরের আদর্শে আরো ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে। বিশ্লেষকরা বলছেন, মোদীর আমলে ভারতে প্রকাশ্যে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, ফিলিস্তিনি ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানকে প্রায় পরিত্যাগ করেছে। পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা ও প্রশাসনিক নীতি থেকে অনেক কৌশল ভারতে নিয়ে এসেছে ও 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর তা দেশীয় নীতিতে প্রয়োগ করেছে। বিশ্লেষকদের মতে ভারত ইসরায়েল সম্পর্কের কেন্দ্রে এক যৌথ আদর্শিক অবস্থান। মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি শেকর হিন্দুর মতাদর্শে, যা ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপ দিতে চায় ও বিশ্বব্যাপী সব হিন্দুর জন্য স্বাভাবিক মাতৃভূমি হিসেবে দেখে। ইসরায়েলও নিজেকে একইভাবে ইহুদিদের মাতৃভূমি হিসেবে দেখে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান বা সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আলোচনার বিষয়ে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে এই তথ্য জানায়। ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ে এখন তীব্র বিতর্ক, ইরানকে কিভাবে মোকাবিলা করা হবে এবং প্রতিটি বিকল্পের সম্ভাব্য পরিণতি কি হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। এই মুহূর্তে ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে কয়েকজনের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, তবে কিছু সূত্রের ধারণা ট্রাম্প নিজে হামলার দিকেই ঝুঁকছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সামরিক পদক্ষেপ নিলে সেটিকে সাফল্য বলা হবে কিভাবে, আর সেই লক্ষ্য অর্জনে কতটা ঝুঁকি নিতে হবে। অন্যদিকে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে হলে প্রেসিডেন্টকে তার আগের কিছু রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্দেশক শর্ত থেকে সরে আসতে হতে পারে। ইরানে হামলা করা হবে কিনা এবং কিভাবে করা হবে এ নিয়ে ভাবনার সময় ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ প্রেসিডেন্টকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন। তারা কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে বলেছেন। ট্রাম্পের শীর্ষ টিমের সদস্যরা কোথায় দাঁড়িয়ে আছেন তার এই বিবরণ 5 জন সূত্রের সাথে আলাপের ভিত্তিতে তৈরি। তারা উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বা যেসব বৈঠকের সম্পর্কে অবহিতও ছিলেন। কেইনের অবস্থান বিশেষভাবে প্রভাবশালী হতে পারে, কারণ তিনি ট্রাম্পের প্রধান সামরিক উপদেষ্টা। প্রেসিডেন্ট তার প্রতি শ্রদ্ধা রাখেন। সূত্রগুলো জানিয়েছে, কেউই ইরানের স্থল অভিযান বা সেনা পাঠানোর পক্ষে নয়। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে ধরার পরিকল্পনার সময় যেমন হয়েছিল, তেমনভাবেই ট্রাম্প একটি ছোট পরামর্শক দলকে ইরান সংক্রান্ত বিকল্প দিয়ে কাজ করার দায়িত্ব দিয়েছেন। তারা বিভিন্ন অপশন তৈরি করছে। প্রেসিডেন্ট যখন উপযুক্ত মনে করবেন তখন সেগুলোর মধ্য থেকে বেছে নিতে পারবেন। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, লক্ষ্য হলো সর্বোচ্চ চাপ তৈরি করা এবং ঝুঁকি কম রাখা। দুটি সূত্র জানিয়েছে, ভেনেজুয়েলা অভিযানে কেইন পুরোপুরি সক্রিয় ছিলেন। ভারতের উত্তরপ্রদেশে মসজিদের বাইরে নামাজ পড়ায় 13 শিক্ষার্থীকে নোটিশ দিয়েছে লখনৌ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে 50,000 রুপির ব্যক্তিগত বন্ডের সাথে 50,000 রুপি করে দুজন জামিনদার দিতে বলেছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত লাল বারাদারি মসজিদের প্রবেশদ্বার বন্ধ করে দেয়ায় বাইরেই নামাজ আদায় করেছিলেন এসব শিক্ষার্থী। জানা যায়, সম্প্রতি কিছু শিক্ষার্থী লাল বারাদারি মসজিদের সামনে নামাজ আদায় করেন এবং প্রবেশদ্বার সিল করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন। এ নিয়ে হাসানগঞ্জ থানা সাব ইন্সপেক্টর অশ্বিনী কুমার মিশ্র গত 23শে ফেব্রুয়ারি একটি রিপোর্ট দেন। সেখানে বলা হয়, শিক্ষার্থীরা এই কর্মসূচি ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লাল বারাদারি ভবনটি মুঘল আমলের স্থাপনা। আগে সেখানে একটি ব্যাংক ও ক্যান্টিন ছিল। 2017-18 সাল থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায়। অবকাঠামোগত ঝুঁকির কথা উল্লেখ করে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ উপস্থিতিতে ভবনটি ঘিরে দেয় এবং প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। ঘটনার দিন মুসলিম শিক্ষার্থীরা যখন বাহিরে নামাজ আদায় করেন, তখন কিছু হিন্দু শিক্ষার্থী মানববন্ধন করে তাদের নামাজ ও ইফতারে সহায়তা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরো বাড়ে। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। সফলভাবে প্রথম মিশন সম্পন্ন করল ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ইরান নিজস্ব যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়ে চমকে দিল যুক্তরাষ্ট্রকে। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। ইরানের হাতে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড, এক পদক্ষেপেই নামতে পারে ধস। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল, মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ। ইসরায়েলি মডেলে কাশ্মীর চালাচ্ছে মোদির ভারত, আল জাজিরার প্রতিবেদন। ইরানে হামলায় সিদ্ধান্তহীন ট্রাম্পের সেনাপ্রধান থেকে পররাষ্ট্রমন্ত্রী সবাই, পরিণতি নিয়ে শঙ্কা।
ভারতে মসজিদে তালা, বাইরে নামাজ পড়ায় 13 শিক্ষার্থীকে নোটিশ, বন্ড সই। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।